আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বই পোকার প্রথম পর্ব 1 আমরা এটাকে বলতে পারি। বই পোকার এপিসোডটাতে আমরা যেটা করব, প্রত্যেকটা পর্বে আমরা চেষ্টা করব এক একটা বই নিয়ে কথা বলার জন্য। আমাদের এই যে আলোচনা, সেটাকে আপনারা পাঠ প্রতিক্রিয়া বলতে পারেন, বুক রিভিউ বলতে পারেন, অথবা বই নিয়ে আলোচনাও বলতে পারেন, যাই বলেন না কেন। আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে প্রত্যেকটা পর্বে একটা বই নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা প্রথম যেহেতু একদম শুরু করতে যাচ্ছি, এবং সেটাতে আমরা প্রথমেই সিলেক্ট করেছি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে। বইটি সর্বপ্রথম 1970 সালে লেখা হয়। 1971 সালে দেশ স্বাধীনের যে জটিলতা থাকে, সেটার জন্য আসলে 1971 বইটি প্রকাশিত হয়নি। পরবর্তীতে 1972 সনে বইটি প্রকাশিত হয়। এবং এই বই নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে থাকবেন প্রতি পর্বেই বিতার্কিক রায়ান সাদাত। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা দুজনে বইটা পড়েছি। বইটা পড়ার পর আপনার কাছে কি মনে হয়েছে? আসলে এই বইটা যেই সামাজিক প্রেক্ষাপটে লেখা, তখনকার সময়ের মানুষের সামাজিক যে অবস্থান, সেই জায়গাটা, পরিবারের ভিতরের সমস্যাগুলো বা পারিপার্শ্বিক প্রতিবেশী, এই সব কিছু মিলিয়ে একেবারে সাধারণ মানুষের কাছে চলে যাওয়ার মতো একটি বই। যে এই বইটা আসলে ওই সময়ের মানুষ নিজেদের গল্প হিসেবে নিয়েছিল, যে কারণেই শামসুর রহমান নিজে এই বইটার একটা রিভিউ লিখেছিলেন। তিনি বলেছিলেন যে বইটা আসলে এমন যে আমার কাছে মনে হয় যে কোনো একদিন এই লেখক হুমায়ুন আহমেদ বাংলাদেশের সাহিত্যে একজন কিংবদন্তির জায়গা পাবেন। তো এই কথাটি একই ধরনের মন্তব্য কিন্তু ডক্টর আহমদ শরীফও বলেছেন। মানে ওই সময়ের যারা লেখক ছিলেন তারা সবাই এই বইটি একটি ম্যাগাজিনে এসেছিল। তো মাসের মুখপত্র, হ্যাঁ, প্রথম বর্ষের 3য় সংখ্যায়। তো সেই লেখাগুলো পড়ার পরে তারা সবাই এটি ধারণা করেছিলেন বা করে নিয়েছিলেন যে এই লেখক বা এই ব্যক্তি হুমায়ুন আহমেদ একদিন বাংলাদেশের সাহিত্যে একজন কিংবদন্তির জায়গা পাবেন। কারণ হচ্ছে তার লেখাগুলো এমন ছিল যে সাময়িক তারা এইভাবে বলেছেন যে কিছু বাজারের লেখকদের মধ্যে বা তাদের থেকে তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। তার লেখার ধরন বা লেখনী এরকম ছিল আর কি। আর এই গল্পটি আসলে একটি কিংবদন্তি, এবং বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে বা আমরা যতদিন থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম যতদিন থাকবে, তারা সবাই বাংলাদেশের জন্মের পরবর্তী সময়, একেবারে রিসেন্ট 1972-তে বইটি প্রকাশিত হয় প্রথম, এবং তার পরবর্তীতে যে এই বইটি দিয়েই বাংলা সাহিত্যের মূল ভিত্তি, একেবারে স্বাধীন বাংলার একেবারে সাহিত্য চর্চার প্রথম গ্রামের যে গল্পগুলো বা সমস্যাগুলো। আর বইটি আসলে এত করুণ একটি ঘটনা নিয়ে লেখা যে প্রত্যেকটা মানুষের আসলে একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প। তো আমার কাছে মনে হয়েছে যে এই গল্পের মধ্যে কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। আপনার কাছে কি মনে হয়েছে? আসলে অনেকেই রিভিউ করতে গিয়ে কথাগুলো বলেছেন যে গল্পের নায়িকা হচ্ছে রাবেয়া, যে মেয়েটি আসলে একটু অপ্রকৃতস্থ থাকে আর কি। পরবর্তীতে সে আসলে তাকে ভালো বললেও সে আসলে ভালো কথা বললেও সে হাসে, খারাপ কথা বললেও সে হাসে। তো তাকে বয়সের তুলনায় ম্যাচুরিটি কম ছিল, তাকে অনেক সময় নায়িকা বলা হয়। কিন্তু আসলে যদি আপনি পুরোপুরি বই বিশ্লেষণ করেন তাহলে এই গল্পের কোনো মূল চরিত্র নেই। কারণ প্রথম দিকেই লেখক একটি কনফিউজিং ক্যারেক্টারাইজ করার চেষ্টা করেছে যে কোন একজন নির্দিষ্ট মানুষকে আপনি জাজ করতে পারবেন না যে এই মানুষটা আসলে এমন বা কার সাথে কার সম্পর্ক। মানে গল্পের যে মেইন লাইটে থাকা বলতে কেউ আসলে ছিল না। এক একটা জায়গায় এক একজনই প্রধান, এবং সবাই মিলেই আসলে গল্পের শেষ পর্যন্ত গল্পটিকে সার্থক করেছে। ঘটনাটাই আসলে মূল প্রায়োরিটি পায় গল্পটাতে। এবং আমার কাছে মনে হয় যে এখনো যারা এই বইটা পড়েন নাই, বাংলাদেশের অ্যাজ এ ইউথ, আমরা তরুণ প্রজন্ম হিসেবে অনেক বই পড়ি বাইরের। এখন যারা আমরা আছি, দস্তয়েভস্কির বই পড়ি, কার্ল মার্কসের বই পড়ি, বা দেশীয় অনেক রাইটারের বই পড়ি, কিন্তু আমাদের এই সাহিত্যের যে এত বেসিক ফান্ডামেন্টাল কিছু মানে একেবারে জুয়েল আছে, সেই জিনিসগুলো আসলে আমরা অনেকেই জানি না। বা তাদেরকে আমি বলবো যে আপনাদের বইটা অবশ্যই পড়া উচিত। কারণ এই বইটাতে আমাদের একেবারে চিরায়ত বাংলার একেবারে অতীত সময়কার একেবারে ভিতরে যে সমস্যাগুলো বা আমাদের সমাজের যে একদম সাধারণ মানুষের হাসি কান্না দুঃখের গল্প। আমরা একটা বই পড়েছি ইন দ্য হার্ট অফ ডার্কনেস, একেবারে মানুষের যে ডার্ক সাইডটা কেমন হতে পারে সেই ব্যাপারগুলো, অর্থের লোভে মানুষ কৃতদাসদেরকে যেভাবে ব্যবহার করতে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং এই ব্যাপারটা আসলে এতটা করুন এই জন্য যে মানে আমরা এই মুহূর্তে আমাদের এখন সমাজের যে অবস্থা, আমরা রিসেন্টলি কিছু দর্শনের ঘটনা শুনে থাকছি, যেটা কিন্তু আসলে এই বইটার কাহিনীর সাথে রিলেটেড। এবং এই ব্যাপারগুলো কতটা করুণ হতে পারে যে একজন মানুষ বা একটা মেয়ে, সে অপ্রকৃতস্থ বা সে একটু অ্যাবনর্মাল টাইপ। আপনি যদি এই বিষয়টাকে মানে একটু সামারাইজ করে বলতেন তাহলে বোধহয় অডিয়েন্সদের জন্য ভালো হতো। স্টোরিটার ব্যাপারটা আসলে, হ্যাঁ, মানে পুরো ব্যাপারটাই শুরু হয় একটা পরিবারের 6জন সদস্যকে নিয়ে, যেই পরিবারের একজন বাবা থাকেন এবং একজন মা থাকেন। পরিবারের বড় মেয়ে থাকেন, তার নাম হচ্ছে রাবেয়া, সে একটু মেন্টালি চ্যালেঞ্জ টাইপ থাকেন আর কি। তো
একজন মেইন ক্যারেক্টার থাকে সেখানে, হুমায়ুন আহমেদ স্যার নিজেকেই সেখানে ক্যারেক্টারাইজ করেছেন, মানে নিজের নামটাই রেখেছিলেন, হুমায়ুন রেখেছিলেন, এবং যার সামনে এমএসসি পরীক্ষা থাকে। এক্স্যাক্টলি। তো তাদের একটা ছোট বোন থাকে, ছোট বোনের নাম থাকে রেনু। পরবর্তী তারা একজন প্রতিবেশী পায়, একজন প্রতিবেশী ফ্যামিলি পায়, একটা পরিবার পায়। তো তাদেরকে নিয়েই এই ঘটনাটি আসলে ঘটতে থাকে, এবং মূল যেই ঘটনাটা থাকে একজন মাস্টারকে নিয়ে, যে থাকে তার বাবার বন্ধু, এবং তার দ্বারাই ওই মেন্টালি চ্যালেঞ্জ মেয়েটা, যে আসলে বড় বোন রাবেয়া, সে আসলে নির্যাতিত হয়। এবং একটা পর্যায়ে তাকে যখন ফ্যামিলি, আমাদের ওই সময় দেখবেন যে আমরা এতটা মডার্নাইজ হয় নাই তখন, সিভিলাইজ, আমাদের ফ্যামিলি অনেক এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতো যে আমার ফ্যামিলির রেসপেক্ট বাইরে কেমন থাকবে, বা আমার ফ্যামিলি নিয়ে কি চিন্তা করছে। তখন আসলে এত এই যে ডিভোর্সের ব্যাপার, অ্যাবর্শনের ব্যাপার, এই জিনিসগুলো এতটা সমাজে ইউজড ছিল না। এক্স্যাক্টলি। এবং এইটাকে তারা খুব রেসপেক্টের জায়গা থেকে দেখতো। তো তারা যখন দেখলো যে এই মেয়েটা প্রেগনেন্ট, তো তারা আসলে বাসায় ডাক্তার এনে তাকে অ্যাবর্শন করানোর ব্যবস্থা করলো, এবং যাতে বাইরের মানুষ জানতে না পারে, ইভেন ফ্যামিলির যারা আছে তাদেরকেও বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তো একটা পর্যায়ে মেয়েটা মারা যায়। ইভেন শহর থেকে ভালো ডাক্তার আসার পরে মেয়েটা মারা যায়। এবং এই মেয়েটা মারা যাওয়ার পরে এখানে একটা ট্র্যাজেডি আছে, সেটা হচ্ছে যে তাদের যে অন্য ঘরের যে ছেলেটা, তার বাবার, মানে বলে রাখি যে তার বাবা দুটো বিয়ে করেছিলেন, মানে গল্পের যে প্রধান চরিত্র বা যাকে কেন্দ্র করে গল্পটা শুরু হয়েছিল, তার যে বাবা থাকে, তার বাবার আগের ঘরের, মানে তার বাবা আগে যে বিয়েটা করে সেখানকার এক ছেলে থাকে মন্টু। তো মন্টুর সাথে ফ্যামিলির সবার রিলেশনটা একটু ভালো ছিল না, সে একটু বাউন্ডারি টাইপের ছিল। তো সেই মন্টু যেটা করেছিল জানতো ব্যাপারটা। তো একটা পর্যায়ে সে গিয়ে আসলে কে কাজটা করে, ক্রিমিনালকে সে আসলে চিনতে পারে, কারণ সে হচ্ছে তার সামনে দিয়েই রাবেয়াকে নিয়ে যাওয়া হয়, মাস্টার সাহেব নিয়ে যান। এবং এই গল্পের মূল আমার কাছে আর কি ভিলেন বলবো আমি তাকে, যে এই সমস্যাগুলো সৃষ্টি করে সেই, এবং সে কিন্তু একজন, আমি তাকে জ্ঞান পাপী বলবো, কারণ সে হচ্ছে একেবারে মাস্টার সাহেব। হ্যাঁ, সে শুরু থেকেই সে অনেক কিছু জানে তাদেরকে। আমার কাছে যে বিষয়টা অবাক লেগেছে কি, যে এই মাস্টার সাহেব কিন্তু তাদেরকে রাতের বেলা পড়াতেন, এবং একটা ফ্যামিলির এত কাছ থেকে। এবং আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে ওই ফ্যামিলিতে তার বাবা বা তার মা ফ্যামিলিতে সব থেকে বেশি বিশ্বাস করতেন মাস্টার সাহেব। এবং যখন এই অ্যাবর্শনের ব্যাপারটা শুরু হয়, তারা বলে যে বাড়ির সবাইকে বাইরে দিয়ে আসো কোনো একটা আত্মীয়ের বাসায়, কিন্তু শুধুমাত্র মাস্টার সাহেব থাকুক, উনি থাকলে কোনো প্রবলেম নাই। আসলে সমাজে মেয়েরা যে ইনসিকিউর, সেই বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে। তো শেষ পর্যায়ে মন্টু আসলে মাস্টার সাহেবের উপরে একটা সে পদক্ষেপ নেয়। তাকে আমি বলবো যে এই সমাজের প্রতিবাদী একজন চরিত্র। এবং শেষ পর্যন্ত আমরা সমাজের বাস্তবতা যেটি দেখি, যে যারা আসলে প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে, তারাই শেষ পর্যন্ত ভিক্টিমাইজড হয়েছে। তো তার এই বইটার মধ্যে মন্টু যেটা করেছিল, যে সেই মাস্টার কাকুকে বটি দিয়ে মানে খুন করে ফেলে, এবং সোসাইটি কিন্তু আসলে ওই রিয়েলাইজেশনের জায়গা থেকে মন্টুকে জাজ করে, সিস্টেম কখনো এটা মেনে নেয়নি, বরঞ্চ বিচারের শেষে মন্টুরই ফাঁসি হয়। কেননা মন্টুকে যখন ইনভেস্টিগেট করা হয়, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন তুমি মাস্টারকে মেরেছো, তখন সে কিন্তু বলেনি যে সে আসলে কেন মাস্টারকে মেরেছে। দ্যাটস ওয়াই সে আসলে আমাদের সোসাইটিতে একটা ফ্যামিলির পজিশন যে কতটা সেন্সিটিভ, যে একটা ছোট ঘটনা, এটা ছোট ঘটনা বলবো, অনেক বড় ঘটনা, বা কোন একটা ইনসিডেন্ট যে পুরো একটা পরিবারের উপরে যে দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসতে পারে, একটা ফ্যামিলির ভিতরে যে কষ্টগুলো, বেদনাগুলো, সেই জিনিসটা আসলে হুমায়ুন আহমেদ স্যার খুব ভালোভাবে প্রকাশ করেছেন। উনি যেভাবে লেখেন, সেটি হচ্ছে তার প্রত্যেকটা পৃষ্ঠায় আসলে আবেগ জন্ম থাকে। এবং যারা পড়ে বই, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি, যে মনে হয় যে এটা তো আমারই কথা, এমন ঘটনা তো আমাদের পরিবারেও ঘটতে পারে। এবং আমি এই বইটা আসলে রিসেন্টলি রিভিউর জন্য আসলে কি বলে, বর্তমান সময়ের যে ঘটনাগুলো ঘটছে, বা আমি ইদানিং দেখছি যে এই সময়টাতে এসে ধর্ষণ খুব বেশি, আমরা ধর্ষণ ফেসবুক অনেক লেখালেখি দেখছি, এবং খবরেও আমরা দেখছি। তো এই গল্পটার সাথে আমি খুব, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে মানুষের এই বইটা পড়া উচিত। পড়লে এই একটা বোধের জায়গাটা জাগ্রত হবে। ডেফিনেটলি এইরকম একটা ইনসিডেন্টে যে একটা পরিবারের কত বড় ক্ষতি হয় তাদের, এবং একটা পরিবার কি পরিমাণ ট্রমার, মেন্টাল ট্রমার ভেতর দিয়ে যেতে হয়, সেটা সোসাইটির লোকজন রিয়েলাইজ করতে পারে। তবে ইউথকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই গল্পগুলো শুনে বা এই ধরনের আলোচনা শুনে আপনারা অনেকেই মনে করতে পারেন যে ব্যাপারটা হচ্ছে একেবারে চিরায়ত বাংলা বলবো না, কারণ এটা বাংলা ট্র্যাডিশন না, আমরা মানি না। কথা হচ্ছে যে এই ধরনের দুঃখ কষ্ট নিয়ে মানুষ আসলে খুব বেশি ইন্টারেস্টেড হয় না, বা ইউথ চিন্তা করবে যে একটা দুঃখ কষ্টের বই আমি কেন পড়তে যাবো, মজার বই। তবে সেই জায়গা, হ্যাঁ, আমি সেই জায়গা থেকে বলবো যে হুমায়ুন আহমেদ স্যার এমন একটা মানুষ, তিনি তার গল্পে আমরা হাসতে হাসতে কাঁদি, এমন একটা অবস্থা। তো এই গল্পটা পড়ে আসলে বোর হওয়ার কোনো সুযোগ নাই, এক টানে এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো একটা বই। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ছোট গল্পের পরিধিও কিন্তু এর চাইতে বড় হয়। প্রথম সংস্করণে যখন বইটা লেখা হয়, তখন সেটাতে পৃষ্ঠা ছিল মাত্র 63টা,
পরবর্তীতে যেটা হয় সেটাতে 75 না 77-এর মতো পেজ থাকে। তো কিছু কিছু লেখকের কিন্তু ছোট গল্পই 77 পৃষ্ঠার সাথে বড় হয়ে যায়। তো সেই জায়গা থেকে হুমায়ুন আহমেদ স্যার একটা বড় জাদুকরী ক্ষমতা দেখিয়েছেন যে মাত্র 77 পৃষ্ঠার একটা বইয়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ উপন্যাসের টেস্ট তিনি নিয়ে আসতে পেরেছেন। তো আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলবো যে আমি যতগুলো বই পড়েছি বাংলা সাহিত্যে, আমার কাছে সেই বইগুলোর মধ্যে আমাদের আসলে এটা আমরা আজকেই ফার্স্ট শুরু করলাম যে আমরা আসলে বই রিভিউ করব, এটা বাংলাদেশের আগে কখনো হয়নি। তো আমরা অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে বইগুলো নিয়ে যদি ডিফারেন্ট কিছু রিভিউ দেওয়া যায়। তো আমরা যেহেতু আমাদের একেবারে প্রথম বই আমরা কোন বইটা রিভিউ করব সেই জায়গা থেকে জাজমেন্টে আমাদের এই নন্দিত নরকে বইটা চলে আসে। তার মানে আমাদের কাছে বইটা কতটা প্রিয় বা আমরা বইটা কতটা মানে গুরুত্ব দিয়ে পড়েছি সেটি আসলে আপনারা বুঝতে পারবেন যে এই বইটাই আমরা প্রথমে রিভিউ করার সিদ্ধান্ত নেই। এবং বইটা পড়ে আসলে যতবারই পড়ি ততবারই আসলে একটা দুঃখের ঘটনা নতুন করে আমাদের সামনে আসে, আমাদের বিবেকবোধ আবার জাগ্রত হয় এবং আমরা চিন্তা করার চেষ্টা করি যে আসলে সমাজে কত মানুষ কত সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছে এবং তাতে একটা পরিবার এই কত সমস্যাগুলোর জন্য ধ্বংস হয়ে যাচ্ছে বা একটা ফ্যামিলি কিভাবে তাদের সুখগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা মানুষগুলো কিভাবে তাদের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। যেমন আমি একটা ছোট কথা বলবো এখানে যে ওই ফ্যামিলিতে একটা ছেলে যে হুমায়ুন আহমেদ স্যার যাকে পার্সোনালাইজ করেছেন আর কি, হুমায়ুন যে ছেলেটা, তার কিন্তু জীবনে অনেক স্বপ্ন ছিল, পরীক্ষা দিবে সামনে, পরিবারের দুঃখ দুর্দশা করবে, তার স্বপ্নগুলো ছিল হচ্ছে যে ওই পরিবারের মানুষগুলোকে কেন্দ্র করে। যেমন তার স্বপ্ন ছিল যে সে যদি বেতন পায় প্রথম তাহলে সে তার ছোট ভাই মন্টুকে একটা ফুটবল কিনে দিবে বা বল কিনে দিবে, এই ধরনের ব্যাপারগুলো। তো পরিবারের সবার সুখ পূরণ করাতেই তার সুখ ছিল যে সে কোনো একদিন টাকা ইনকাম করবে এবং তার পরিবারকে সচ্ছল দেখবে। তো একটা পর্যায়ে সে যখন প্রথম হয় রেজাল্টে, কিন্তু পরবর্তীতে পরিবারটা আর থাকে না, তখন আসলে তার স্বপ্নটা ভেঙে যায়। একটা ঘটনা কিভাবে একটা পরিবারের স্বপ্ন নষ্ট করে দিতে পারে সেই ব্যাপারটা আপনি জানতে পারবেন বইটা পড়লে। আমার কাছে মনে হয় যে ইটস অ্যান আউটস্ট্যান্ডিং বুক, আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন। এবং বইটার দামও খুব বেশি না, মেবি 75 টাকা হচ্ছে গায়ের মূল্য লেখা আছে। আর এখন তো লাইব্রেরি গুলো 10% ডিসকাউন্ট দিয়ে থাকে, টাকা আসলে বড় ব্যাপার না। একটা বই পড়লেন ডেফিনেট, হ্যাঁ। আমরা আপনাদের সবাইকে অনুরোধ করবো বইটা পড়ার জন্য। আর হুমায়ুন আহমেদ স্যার যেহেতু আমাদের একজন কিংবদন্তি, আমরা সারা জীবন তাকে মনে রাখবো। তিনি আসলে এখন নাই আমাদের মাঝে, তার বইগুলো দিয়ে তিনি বেঁচে আছেন। তো আমরা চাই তার বইগুলো বারবার চর্চা করার জন্য, পড়ার জন্য, এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পড়বেন। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যে কথাগুলো না বললে নয়, আমরা আসলে প্রফেশনাল রিভিউয়ার না, বা ওই অর্থে আসলে খুব ভালো রিভিউ করেছি সেটাও বলতে পারবো না। আমরা চেষ্টা করেছি কিছু কথাবার্তা বলার জন্য। আর এটা যেহেতু একদমই শুরু করলাম, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরবর্তী এপিসোড গুলাতে আমাদের এই পর্বে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, যেন আমরা পরবর্তী এপিসোড গুলাতে আমরা সেই ভুলগুলো শুধরে নিতে পারি। সবাই ভালো থাকবেন। আর এই ছিল বই। আর শেষ করার আগে একদম বইয়ের লাস্ট পেজে দুটো লাইন আমি পড়ে দিচ্ছি। ভোর হয়ে আসছে, দেখলাম চাঁদ ডুবে গেছে, বিস্তীর্ণ মাঠের উপরে চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎস্নাটা আর নেই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাই।